আপনাদের সাথে আছি আমি মিমি এবং আমার সাথে আছেন জুবাইর এবং সেই সাথে আজকে আমাদের স্টুডিওতে আছেন দুজন অতিথি। তাদের সাথে পরিচয় করে দিতে চাই, তবে তার আগে খুব স্বাভাবিকভাবে একটি কথা বলা অনেক বেশি প্রয়োজন। যখন প্রতিবাদের ভাষা থেমে যায়, যখন আমাদের লিখতে পারা থেমে যায়, যখন আমাদের বলতে পারা থেমে যায়, যখন সহ্যের সকল সীমা আমরা অতিক্রম করে ফেলি, তখন খুব বেশি কিছু আর বলবার থাকে না। ঠিক সেই সময় কিছু চমৎকার মানুষ আবির্ভূত হন যারা কালের পরিক্রমায় যুগ অতিক্রম করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন নামে তাদের আমরা চিনেছি, তবে চিনেছি তাদের কাজের মাধ্যমে। আর তারা হচ্ছেন আমাদের সভ্যতার অবিচ্ছেদ্য একটি অংশ। তারা কার্টুনিস্ট। স্যাটায়ার করে বাস্তবতাকে তুলে ধরা কিংবা তির্যকভাবে বাস্তবতাকে তুলে ধরার যে চমৎকার মানসিকতা তারা নিজেদের মধ্যে ধারণ করেন, তার প্রকাশ নিঃসন্দেহে অনুপ্রাণিত করে। কখনো কখনো শোষক শ্রেণীর বা শাসক শ্রেণীর রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা তাদের কাজগুলো করে যান, যেন সাধারণ মানুষের বলতে না পারাগুলোকে রং তুলির আঁচড়ে তারা ফুটিয়ে তুলতে পারেন। তাদের দুজন আমাদের সাথে আছেন। এই চমৎকার দুজন মানুষের সাথে আপনাদের পরিচয় করাতে চাই। ডান দিক থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে আছেন মেহেদী হক, তার পাশেই আছেন শিমু নাসের। দুজনকে শুভ সকাল এবং আমন্ত্রণ সকালে বাংলাদেশে। শুভ সকাল। আপনাদেরকে শুভ সকাল। আপনাদের কেমন আছেন দুজন আগে একটু জেনে নিই। হ্যাঁ, সেটা আমি আগে একটু ভালো জেনে আছি। নিই। সকালে ঘুম থেকে ওঠা তো একটু ডিফিকাল্ট, বাট স্টিল ভালো আছি। বাহ, সেই প্রশ্নটাই আমি করতে যাচ্ছিলাম। সকালে আসলে আমরা যারা এখানে আমাদের অতিথি হয়ে আসেন, তারা বিশেষ বলেই হয়তো আমাদের এখানে অতিথি হয়ে আসেন, এবং সেই বিশেষ মানুষদের কাছ থেকে আমাদের একটা বিষয় জানবার থাকে। তাদের সকালবেলার যজ্ঞটা আসলে কেমন হয়, কিভাবে তারা সকালটা শুরু করেন। ওকে, আমার এই মুহূর্তে সকালবেলাটা খুব ডিফিকাল্ট, একটু জেট লেগে আছি। যে জায়গায় ছিলাম ফলে আমার এখন সকাল হলো ভোর 3টায় ঘুম থেকে উঠে সকাল 8টা 7টা পর্যন্ত সজাগ থাকি। এর ভিতরে অনেক ধরনের কাজ টাজ করি, নানান কিছু করি। আমার 2টো কুকুর আছে, ওদেরকে নিয়ে একটু খেলাধুলা করি, ওদেরকে একটু ছাদে নিয়ে যাই, ওদের যত্নটুকু নেই, তারপরে আবার দিন শুরু হয় আর কি। শিমু ভাই একটু জেট লাগে আছি, একটু ব্যাখ্যা করা যায়? একটু জেট লাগটা একটু জানতে চাই, কারণ এর সাথে প্রাসঙ্গিক প্রশ্ন আছে। আচ্ছা, যেটাকে আমার স্ত্রী থাকে দেশের বাইরে, তো তার সাথে দেখা করার জন্য আমার প্রায়ই যেতে হয় আর কি। সম্প্রতি আমি গিয়েছিলাম, তো এই আবার আসলাম আর কি। মানে প্রচুর কার্টুনের এনার্জি নিয়ে আসা হয়েছে, এটা একটা চমৎকার বিষয়। বাই দ্য ওয়ে, আমি কার্টুনিস্ট নই, আচ্ছা। আমি কার্টুন আঁকি না, আমি লিখি, আমি মানে পলিটিক্যাল স্যাটায়ার লিখি, এবং আমার একটা প্রতিষ্ঠান আছে নাম ইয়ার্কি, যেটার মাধ্যমে আমরা কার্টুন এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা প্রকাশ করি। মানে এনার্জি নিয়ে আসার কথাটা এই জন্যই বলা, কারণ আপনাদের কাছ থেকে আমার মতো বলতে না পারা মানুষগুলো রিচার্জ হয় আর কি। আমি আর কি বিশাল বড় একটা ফ্যান, এই শুধু বলেও রাখলাম। একটু মেহেদী ভাইয়ের কাছ থেকে শুনি। ও, একই প্রশ্ন তাই তো? একই প্রশ্ন। হ্যাঁ, আমারটা হচ্ছে সম্প্রতি যেটা হচ্ছে, আমার কন্যা সন্তান হয়েছে অতি সম্প্রতি। তো সেই জন্য দেখা যায় ঘুমাতে তো একটু ঘুমের সাইকেল উল্টাপাল্টা। আর সকালে উঠলে যেটা হয়, আমারও হচ্ছে পেট আছে, মানে 5টা বিড়াল আমাদের বাসায়, ওইটার একটা মেনটেনেন্স করতে হয়। এরপরে হচ্ছে বাসায় আমি হচ্ছে আর্টিস্ট, যেহেতু আমরা ড্রয়িং প্র্যাকটিস করি সকালবেলা, সাধারণত অন্তত আধা ঘন্টার মতো একটা স্কেচ প্র্যাকটিস করি। এরপরে তো নাস্তা, এরপরে আর খুব বেশি মানে স্পেশাল কিছু নাই। এরপর হচ্ছে রেগুলার, আবার পত্রিকাটা পড়া হয়। প্রথম সন্তান? হ্যাঁ, এটাও প্রথম। আচ্ছা, আমার একটা মজার প্রশ্ন আছে, যেটা আমার মাঝে মাঝে আগে মানে উৎপাদ ধরনের প্রশ্ন আর কি, আপনাদের দেখে আজকে আসলে অনুপ্রেরণা পাচ্ছি প্রশ্নটা করার। একটা প্রশ্ন করি না, প্রথম সন্তানের বয়স কদিন হলো? 5 মাস। 5 মাস। তাহলে বাবার বয়স কত? 5 মাস। বাবার বয়স বলে দিচ্ছি, বুঝছি। হবে না, যে একটু প্রাসঙ্গিকভাবে প্রসঙ্গতে আসে। একটা লম্বা সময় আমরা কার্টুন দেখতে পাইনি। কি জন্য দেখতে পাইনি আমাদের চেয়ে দর্শক খুব ভালো জানে। সেই একটা জায়গা থেকে একটা বিশাল পরিবর্তন আসলো। তবে হ্যাঁ, এই একটা জায়গায় ইয়ার্কির মতো করে ইয়ার্কি কাজ করে গেছে, এটা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখি। কিভাবে করেছেন জানি না, একটু শিখিয়ে দিয়েছেন, আমরাও শিখবো এরকম পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হয়। একটু জানতে চাই পরিবর্তনটা কেমন লাগছে, এবং সেই পরিবর্তনের একটা বিশাল অনুষঙ্গ কার্টুন, পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন একটু শিমু ভাইয়ের কাছ থেকে শুনি। ইয়ার্কির প্রসঙ্গে যেহেতু বললেন, আমার প্রফেশনাল জীবন শুরু হয়েছে 1998 সালে দৈনিক প্রথম আলোতে। আলপিন নামে একটা বিদ্রুপ ম্যাগাজিন ছিল, তারপরে রসালো ছিল, তো ওগুলোতে আমি কাজ করেছি। সো হোল জায়গাটায় আমরা যে জায়গাটুকু অংশটুকু কাজ করতাম, সেটা হলো যে সবসময় যে পাওয়ারে যে আছে তাকে চ্যালেঞ্জ করা, তার নানান কিছু, তার জায়গাটুকু সমালোচনা করে, এটাই হলো আমাদের কাজ ছিল। সো ইয়ার্কি যখন অনলাইন বুমটা হলো, তখন আমরা অনলাইনে যখন ইয়ার্কি শুরু করলাম, তখন আরও অনেক তরুণরাও অনলাইনে চলে আসলো। তাদের ভিতর তো পাওয়ারকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আরও বেশি, ওরা আরও বেশি পাওয়ারকে ইয়ে করতে, কারণ তারা পাওয়ারের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট থাকে না। আমরা গত 15 বছর বা এই সময়গুলো দেখলাম যে যাদের বয়স
30-এর বেশি চলে গেছে, তারা দেখবেন যে পাওয়ারকে খুব চ্যালেঞ্জ না, করার আমরা খুব ক্ষমতা ভয় তাদের পাই। খুব কম। আমরা- কারণ আমরা নানান কিছুর সঙ্গে তারা এঙ্গেজড হয়ে যায়, চাকরি বাকরি মানে অনেক ধরনের কিছুর সঙ্গে, কিন্তু এবং তাদের আমাদের বয়স ভয়টা খুব সহজে দেখানো যায় না। দেখানো যায়। কিন্তু যাদের বয়স কম, অনলাইনের সেই তরুণ গোষ্ঠী এত বেশি, ওই গোষ্ঠীটার জন্য যে পাওয়ারকে চ্যালেঞ্জ করার জন্য যে ভাষাটা, সে কোন ভাষায় কথা বলবে, তার ভিতর অনেকগুলো ভাষা আছে। একটা দেখবেন যে স্যাটারিক্যাল লেখা, স্ট্যাটাস, মিম, কার্টুন, নানা ধরনের ছবি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তৈরি করা এবং তাদেরকে আরও হেল্প করার জায়গাটুকুতে ইয়ার্কি মূলত কাজ করছে, যে এই ভাষাটা এইভাবে কথা বলা যায়। এবং আরেকটা জিনিসটা ইয়ার্কি যেটা করে সেটা হলো মানুষের কথা বলা। ওই সাইডে যেই থাকুক না কেন, আপনি যদি মানুষের পক্ষে থাকেন, আপনি দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম আপনি আসলে রাইট কথাটাই বলতে পারছেন। একদম। সো গত 15 বছর 13 বছর যেই সময়টুকু বলেন না কেন, আমরা আসলে মানুষের কথা বলে গিয়েছি, এই সময়গুলো তো মানুষের কথা বলে গিয়েছি। সো আজকে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্টুনেও যে কার্টুনিস্টরা কার্টুন এঁকেছে, তারা আসলে মানুষের কথাই বলেছে, তার হৃদয়ের কথাটুকু বলতে পেরেছে। সেই জন্যই সেটা আমাদের সবার সাথে একসাথে অনুরণন হয়েছে যে আমরা একই জায়গায়, জাতি হিসেবে একই জায়গায়। আপনি শুধু ভালো লেখেন না, আপনি ভালো বলেন। হ্যাঁ, কজন বলেছে আপনাকে জানি না, প্রশংসাটা এভাবে করে ফেলতে হয়। এবং যতবারই পড়েছি, যতবারই দেখেছি, মনে হয়েছে আমার কথাগুলো বলে দিলেন। কিভাবে জানলেন এই প্রশ্নের উত্তর আজকে পেয়ে গেলাম? একটু মেহেদী ভাইয়ের কাছ থেকে শুনি। শিওর। এই যে একই একটা প্রশ্ন, তাই তো? পরিবর্তন, একটা বিশাল পরিবর্তন না? কিন্তু একই মানে একই রকমের উত্তর চাই না, হ্যাঁ, question একই রকমের উত্তর চাই না। আচ্ছা, না আমি তো কার্টুনিস্ট প্রফেশনালি, এবং সিমু ভাইয়ের সাথে অনেক দিন ধরেই বিভিন্নভাবে ওই যেটা উনি বললেন রসালো বা আলপিনে বোধহয় আমার কাজ করা হয় নাই, বাট রসালোতে করা হয়েছে বা প্রথম আলোতে। আর এমনিতে আমি হচ্ছে উন্মাদ ম্যাগাজিন আছি নির্বাহী সম্পাদক হিসেবে, আর দ্য ডেইলি নিউ এজে সিনিয়র কার্টুনিস্ট, এবং পলিটিক্যাল কার্টুন মূলত ডেইলি নিউ এজে আমি প্রফেশনালি করছি 2003 থেকে। তো ওইটা আপনি বলতে পারেন প্রফেশনাল পার্ট, মানে প্রতিদিন একটা কিছু করা করতেই হয়। হ্যাঁ, করতেই হয়, এবং নিজেও করতে চাই, দুটাই। আর কার্টুনের উনি যেটা বললেন এটা আমিও একমত, যে মানে মানুষের পক্ষের যেটা, মানে যেটা মানুষ সবাই চায়, তবে কার্টুনে একটা সাটল কি বল টুইস্ট থাকতে হয়, যে এমন না যে যা ঘটেছে ওটাই বলে দিলাম, তা না। ওই টুইস্ট এবং হিউমার এইটা একটু কঠিন, এটা এত সহজ না বলাটা, বাট যখন আপনি এটা করতে পারবেন যে সবাই দেখে বুঝবে। যেমন আমার কার্টুনে আমি ট্রাই করি যে ডায়ালগ ছাড়া শুধুমাত্র ড্রয়িং দিয়ে যাতে বোঝানো যায়, যাতে কেউ ওটা বুঝতে পারে না এমন না হয়, যতটা ইজি করা যায়। আর হচ্ছে ইয়াং গ্রুপ যারা, সেই গ্রুপটা যাতে সহজে মানে যেসব বুঝতে পারে যে ও আছে এটা এই ল্যাঙ্গুয়েজটা। যেমন আপনার যদি মিমস ইত্যাদি যেগুলি আছে ওগুলি খেয়াল করেন, দেখবেন যে কনটেক্সট বলে একটা ব্যাপার আছে, যে সবাই সব বুঝবে না, হয়তো কেউ একটা মুভি দেখে নাই, সে হয়তো এই কনটেক্সটটা জানে না। তো কার্টুনেও কিন্তু এরকম একটা ব্যাপার থাকে যে এই মুহূর্তে কি ঘটছে, কনটেক্সটটা কতজন জানে সেটা দেখা একটা বিষয় থাকে। তো এটাকেই আমরা মাথায় রেখে করি। আর অবশ্যই আমার পত্রিকার একটা বড় ব্যাকআপ ছিল বা আছে, এখন আমি পত্রিকাতে আছি, সেটা হচ্ছে যে আমার সম্পাদক নুরুল কবির, উনি হচ্ছে বেশ মানে এই ব্যাপারে আর কি একটা বিরাট সেফ একটা জায়গা আমাকে দেয় যে আপনি আঁকেন, মানে যেমন এটা খুব জরুরি আমি মনে করি। অন্যান্য অনেক জায়গায় যে কার্টুন প্রায় নেই হয়ে গেছে, মেবি তারা এই সৌভাগ্যটা তাদের নেই, যে একটা এনভায়রনমেন্ট ওরকম নাই। নিঃসন্দেহে ওনার ব্যাপারে আমরা যারা জানি তারা জানি, এটা চমৎকার সাহসী মানুষ, অনুপ্রেরণা দিতে কখনো পিছপা হন না, এবং চিরতরুণ একজন মানুষ। এক্স্যাক্টলি, হ্যাঁ। কাজের ক্ষেত্রে আসলে এই সততার জায়গাটা থাকলে, বা আপনারা যেটা বললেন শুরু থেকেই মানুষের হয়ে, গণমানুষের পক্ষে কথা বলে গিয়েছেন, যে কারণে কিন্তু আপনিও যেটা অ্যাড্রেস করলেন যে আজকে আপনারা এখানে, এবং দর্শক আপনাদেরকে শুনতে চায়, জানতে চায়, এবং এটা বলার অপেক্ষা রাখে না যে আপনাদের এই কাজ দ্বারা তারাও অনুপ্রাণিত হবে। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তার সাথে সাথে আরেকটা বিষয়ে একটু গুরুত্বের সাথে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে শহরের দেয়ালে দেয়ালে আমরা এখন দেখছি যে গ্রাফিতির একটা ভীষণ চর্চা, বা এটার আঁকিবুকির জায়গাটা একটা খুব উৎসবের মতন একটা আয়োজন চলছে। এই জায়গাটাকে একটু আপনাদের মতন করে, বা কার্টুনের সাথে গ্রাফিতির জায়গাটাকে একটু যদি ওকে, তো গ্রাফিতি, কার্টুন এবং গ্রাফিতির পার্থক্য আছে, সেই পার্থক্যের ভিতরে না যাই। গ্রাফিতি হলো আপনার তাৎক্ষণিকভাবে আমার মাথায় যা আসছে, আমার যে প্রতিবাদের ভাষাটা, সেটাকে লিখে ফেলা বা এঁকে ফেলা বা নানান কিছু। ফলে দেখবেন যে আমাদের ঢাকার বিভিন্ন এলাকা, আমি পরশুদিন রাতে গিয়েছিলাম বনশ্রী এলাকায়। বনশ্রী এলাকায় গিয়ে মনে হলো যে এখানে যে কি হয়েছে আমরা ঠিক মানে বাইরে থেকে বসে আসলে দেখে উঠতে পারিনি। ওরা ওদের ভাষায় স্প্রে পেইন্ট, মানে সারা বিশ্বে স্প্রে পেইন্ট বা অন্যান্য জায়গায় গ্রাফিতি হলো মূলত খুব দ্রুত করে চলে যেতে হয়। এটা মোস্ট অফ দ্য জায়গায় হলো নিষিদ্ধই আর কি, মানে ওইটা ওইরকম ভাবে ইয়ে করা যায় না। যে আপনার যে ক্ষোভটা, যারা আঁকতে পারে তারা ঘরে বসে আঁকছে, কিন্তু যারা আঁকতে পারে না, যারা শুধু বলতে চায়, সেই ভাষাটা যে দেয়ালে লেখা, যারা আঁকতে পারে তারা ওই দেয়ালে লিখে ফেলা, তাৎক্ষণিকভাবে ওটা সৌন্দর্য নিয়ে মাথা না ঘামিয়ে জাস্ট এক্সপ্রেশনটা দেওয়া, সেটাই হলো গ্রাফিতির একটা বড় জায়গা। এবং এই ফার্স্ট আমরা ঢাকায়
এত গ্রাফিটি একসঙ্গে দেখলাম। তো এই জন্য একজন আমি ফেসবুকে আমি দেখলাম যে বাংলাদেশ এই মুহূর্তে মনে হয় পৃথিবীর সবচেয়ে ক্রিয়েটিভ একটা দেশ। এই দেশে এই মুহূর্তে গত খুব কম সময়ের ভিতর দেখেন এত আর্টওয়ার্ক হয়েছে, এত গান তৈরি হয়েছে, এত সুন্দর সুন্দর স্লোগান তৈরি হয়েছে, এবং এত সব ক্রিয়েটিভ আইডিয়া, এই আন্দোলনে এত সব ক্রিয়েটিভ আইডিয়ার জন্ম হয়েছে। সো একটা সুন্দর জায়গা পেলে, একটা স্পেস পেলে, আমরা যে আসলে পৃথিবীর সকল মানুষ হচ্ছে ক্রিয়েটিভ, এবং আমাদের বাংলাদেশ নিয়ে যে হতাশার জায়গাটা আমরা দেখি যে এদেশের তরুণরা আসলে ওরকম কিছু করতে পারে না, কিন্তু ছোট্ট একটা জায়গা, একটা 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 স্পেস আমরা দেখলাম। এই স্পেসে গত 15 বা 20 দিনে এত এত মাধ্যমে দেখেন যে কতগুলো জিনিস আসলে তৈরি হয়েছে। আমরা এখানে গ্রাফিতি নিয়ে কথা বলছি, গ্রাফিতি নিয়ে এতদিন পর্যন্ত কখনোই আমরা কখনো কথা বলি না। গ্রাফিতির আগের নাম ছিল, আমরা বাংলা ভাষায় আমরা বলি চিকামারা, দেয়াল লেখন। ওইটাকে এখন একটা ডিফারেন্ট ফর্মে চলে এসেছে। আমি গত 4-5 দিন হয় রাতের বেলা করে ওই অংশ বলি নেই, রাতের বেলা করে রাত 12টা থেকে একটা বড় অংশ সময় হলে শহরের বিভিন্ন জায়গাগুলো আমরা গিয়ে গিয়ে ছবি তুলছি। ওটা নিয়ে আমরা সামনে একটা প্রদর্শনীয় করবো গ্রাফিতিগুলো নিয়ে, যে কি কি ভাষায় আসলে তার প্রতিবাদটা হয়েছে। ওই ভাষা কিন্তু সবসময় আপনার খুব সুশীল ভাষা হবে না, ওর মুখের ভাষা। এবং একই ভাষা ধরেন ধানমন্ডি এলাকায় যে চিকা মারাটা, হ্যাঁ, একই কথা যে নাটক কম করো প্রিয়, এইটা বনশ্রীতে এসে নাটক কম চ দিয়ে একটা শব্দ দিয়ে প্রিয় হয়ে গেছে। মানে এটা ধর নোয়াখালী এলাকায় যখন এই গ্রাফিতিটা হবে তখন এটা ওদের ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, যখন চিটাগাং হবে চিটাগাং এর ল্যাঙ্গুয়েজ হবে। তো ওইটা ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, ওই গ্রাফিতির হলো ওই জায়গাটা আমরা খুব চমৎকারভাবে দেখতে হচ্ছে। আর এখন যেটা হচ্ছে সেটা স্বতঃস্ফূর্তভাবে আবার দেয়াল লিখন হচ্ছে বিভিন্ন জায়গায়। মানে আমরা আসলে যা বলতে চাই, শহরটাকে আমরা কিভাবে দেখতে চাই, দেশটাকে কিভাবে দেখতে চাই, এবং এই আগের সরকারের বিরুদ্ধে আমাদের বা যেসব চাওয়া পাওয়া ছিল, এই সরকারের বিরুদ্ধে যা চাওয়া পাওয়া, সেই জিনিসগুলো আমরা এখন প্রতিফলন দেখছি। সেটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। দুজন চমৎকার মানুষকে আজ আমরা পেয়েছি যারা লেখেন আঁকেন খুব চমৎকার, বলেন অসাধারণ। 1952 প্রেক্ষাপটটা আমরা বলতে চাই। তরুণ যুবকরা উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, তারা তাদের ভাষাগুলো দেয়াল লিখনের মাধ্যমে জানিয়েছে, সমগ্র দেশ দেখেছে, জাতি দেখেছে। যারা বলতে পারেনি তারা নিজেদের ক্ষোভটুকু দেখে মিটিয়েছে। 71-এ সেই ধারাবাহিকতা দেখেছিলাম, 90-এর স্বৈরাচার পতনে আমরা সেই ধারাবাহিকতা কিছুটা লক্ষ্য করি। তারপর শুধুমাত্র রাজনৈতিক হয়ে গিয়েছিল বিষয়টি একটা লম্বা সময়। শুধুমাত্র যেই রাজনৈতিক দল যখন শাসন দায়িত্বে ছিলেন তাদের সপক্ষেই লিখিত হতো। তারপর একটা সময় আস্তে করে তার রংরূপ বদলে গেল, আত্মপ্রচারণার জন্য হতে শুরু করলো। ঘুরে দাঁড়িয়ে 24-এ আবার কেন যেন একটা রিসেট বাটন আমরা খুঁজে পেলাম। তাহলে কি প্রতিবার রিসেট করতে হলে আমাদের এরকম একটা সাপ্রেশনের মধ্যে দিয়ে যেতে হবে কিনা, নাকি এবারের পরে আর রিসেট প্রয়োজন হবে না? শিমুল স্যার কি মনে হয়? না, রিসেট আমরা কখন দিই? একটা কম্পিউটার রিসেট, কোনো কিছুই কাজ করছে না তখন আমরা রিসেট দিই। আর নর্মালি আমরা করি কি, এটা কাজ করি, তারপরে স্টার্ট বাটন দিয়ে শাটডাউন দিয়ে রেখে দিই, আবার নতুন করে আবার শুরু করি। তো সরকার এবং জনগণ এই দুইটার জিনিসের মধ্যে হলো যে সবসময় একটা চাপাচাপি থাকবেই। হ্যাঁ, জনগণ সরকারকে জবাবদিহিতার মাধ্যমে রাখবে, সরকার এদিকে চাপতে থাকবে। এই চাপাচাপিটা যদি মাঝামাঝি যদি আমরা জায়গায় 50%-এর জায়গায় না থাকি, সরকার যদি জনগণকে বেশি চেপে ফেলে, ধরেন আমাদের পরিস্থিতি আসলে তাই হয়েছিল যে আমরা আর কথা বলতে পারছিলাম না, আমাদের চেপে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের রিসেট দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এবং আমরা আমাদের যে কথাগুলো বলি, যে জিনিসগুলো আমরা বলি, যে দেয়াল গ্রাফিতির কথা যেগুলো বললেন, যেগুলো আমাদের রাখা হলো মানুষকে জানানোর জন্য। আমার এই অপারেশনটা হচ্ছে আমার মনের ভিতরে, এই কথাটাই আপনি জানেন। সোশ্যাল মিডিয়া আসার কারণে একটা খুব অদ্ভুত ঘটনা হয়েছে যে আপনি যদি লিখতে নাও পারেন, শেয়ার বলে যে বাটনটা আছে, ওইটাই যখন আপনি ক্লিক করেন আপনার মনের কথাটা আসলে বলা হয়ে যায়। একের কথা 10 জন বলে ফেলে, এবং একই জিনিস নানান জায়গায় চলে যাচ্ছে। সো রিসেট বাটনের ক্ষেত্রে এটাই আমি বলবো যে আমরা কখনোই এরকম রিসেট বাটন আসলে চাই না। আমরা চাই সবসময় এমন একটা পরিস্থিতি থাকুক যাতে আমাদেরকে এমন এক্সট্রিম কোনো পরিস্থিতিতে না যেতে হয়। সরকার এবং জনগণের মধ্যে জবাবদিহিতার জায়গা, আমাদের যে সিস্টেমগুলো যেভাবে চলার কথা সেই সিস্টেমগুলো যাতে ঠিকঠাকভাবে চলে। এবং এই যে বললেন ভাইয়া বলতে না পারার বিষয়টা, আমি আমার বয়সের খুব কৈশোর বয়সটাই যদি ধরি, সে সময় হচ্ছে এই ধরনের কার্টুন চিত্র প্রথম আলো, ইত্তেফাক এগুলোতে দেখতাম। শিশির ভট্টাচার্য বা আরও যারা ছিলেন তাদের আঁকিবুকি দেখতাম, এবং খুব অল্প কথায় কিন্তু আসলে এটা অনেক বেশি কিছু প্রকাশ করে ফেলে। কখনো কখনো ব্যঙ্গচিত্রগুলোতে কোনো কথা বা একটা দুটো লাইন থাকতেও পারে, আবার কখনো কখনো নাও থাকতে পারে। এই যে বিষয়গুলো ধীরে ধীরে কিন্তু হারাতে বসেছিল, এবং জুলাইয়ের যে আন্দোলন, যে গণ অভ্যুত্থান, ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেটা কিন্তু আবার ফিরে আসে, এবং এটা কিন্তু আসলে প্রমাণ করে দেয় যে আপনি শিল্প, বাক স্বাধীনতা কিংবা গণতন্ত্রকে
কোনো শাসক গোষ্ঠী বা যে কেউ যদি সেটা দাবিয়ে রাখতে চায়, এটা কখনোই সম্ভব না। এবং যদি সেই চেষ্টা কেউ করেও থাকে, সেটা পূর্বের থেকেও শক্তিধর হয়ে ফিরে আসে। এবং এখন কিন্তু আপনি ভালো বুঝবেন ভাইয়া, যারা যেই শাসক গোষ্ঠীরা একটা সময় দেখা যেত তারাই হয়তো আমাদেরকে দাবিয়ে রাখছেন, তারাই কিনা এখন আবার প্রশংসা করছেন, প্রশংসার স্বরে এটাকে বলছেন যে এটা হওয়া উচিত। তো এটা কিন্তু আসলে আমরা যেই দ্বিতীয় স্বাধীনতার স্তর দিয়ে যাচ্ছি, সেটার একটা অন্যতম অর্জন। না মানে ও যা বলতে চাচ্ছিলাম সহজ করে বলে দিন। হ্যাঁ, মানে একটা সময় তো আমরা ভীত হতাম খুব, মানে বলবো না লিখবো না, আসলে লিখতে বললে কি রিয়াকশনটা দাঁড়াবে, মানে কোন জায়গা থেকে চায়ের দাওয়াত পাবো, এটা একটা বিশাল বড় ভয়ের বা চাপের কারণ হয়ে দাঁড়াতো, তাই না? মানে এই চা খাচ্ছি আমরা, ঠিক আছে, অন্য কোথাও চায়ের দাওয়াত চাই না। হ্যাঁ, সে একটা জায়গা থেকে যেটা হয়েছে, আমাদের রাজনৈতিক অঙ্গনে চর্চিত নামেরাও অনেকে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টাকে পজিটিভলি ব্যাখ্যা করছেন। এটার মধ্যে একটা স্যাটার আপনারা খুঁজে বের করেছেন, কি স্যাটার এটা নাই বা গেলাম। একজন কার্টুনিস্ট হিসেবে কিভাবে দেখেন বিষয়টা? কার্টুনিস্ট হিসেবে আমি ওভারঅল বলি, মানে হ্যাঁ, আমার নিশ্চয়ই, পার্সোনাল না, নিশ্চয়ই। মানে নিশ্চয়ই। ওভারঅল যেমন এই প্র্যাকটিসটা কিন্তু এমন না যে আমাদের দেশেই প্রথম, যেমন হচ্ছে ভারতে একাধিক এরকম উদাহরণ আছে যে কার্টুনিস্ট যিনি এঁকেছেন, যাকে এঁকেছেন, যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা যাই বলি, উনি ফোন করে বলেছেন যে অরিজিনাল কপিটা আমার লাগবে, আমি কালেকশনে রাখবো। তো এটা কিন্তু, এটার পিছনে যত রাজনীতি থাকুক, যাই থাকুক, এটা একটা ভালো প্র্যাকটিস, এটা মানতেই হবে। মানে এটা অন্তত আপনাকে একটা হেলদি একটা এনভায়রনমেন্টের একটা প্রতিশ্রুতি দেয় যে ওকে। এখন এটাকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমি মনে করি যে এই প্র্যাকটিস যদি পলিটিক্যাল কারণেও হয়, মানে দেখানোর জন্য যেটা আমরা বলি, বা সবাইকে বোঝানোর জন্য, পপুলারিটির জন্য, যেটাই হোক, তারপর এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আর সেটার আরেকটা বিষয় হচ্ছে যে এইবারে আমাদের যেই এই মুহূর্তে আমাদের ড্রিক গ্যালারিতে একটা কার্টুন এক্সিবিশন চলছে, এটা যে এটা নিয়ে আমরা কথা বলবো, এটা জন্য আমাদের একটা পুরো অংশ আছে কথা বলার ব্যাপারে। অনেক কিছু জানবার আছে। আমার কাছ থেকে একটা নতুন নাম আপনি নিয়ে যাবেন আজ, তা হচ্ছে স্যাটার সায়েন্টিস্ট। তারা কিভাবে আবিষ্কার করেন বিষয়গুলো, এটা একটা বিশাল বড় সায়েন্স না? এটা কার্টুন এঁকে দিয়ে না। তো মেহেদী ভাই যেটা বললেন যে আগে একটা সময় এই চলটা ছিল যে সংগ্রহে রাখার মতো, তেমনি একটা কাজ কিন্তু এবার আপনারা করেছেন ইয়ার্কি, এবং চমৎকার কার্টুনিস্টরা যারা রয়েছেন তারা সবাই মিলে একটা এক্সিবিশন করছেন। এটা এক্সিবিশনটা নিয়ে শুনি আগে। ওকে, যখন এই আন্দোলনটা শুরু হলো, আন্দোলন তো 1 তারিখ শুরু হলো, কিন্তু মানে মূল জিনিসটা শুরু হলো 14-15 তারিখ। ওই সময় থেকে আমাদের হলো নজরে পড়লো আর কি, কারণ ঢাকা শহরে এত ঘটনা ঘটে সব সময়। তো ওইটা যখন ঘটনা নজরে পড়লো, এবং তারপরে তো খুব দ্রুত কিছু ঘটনা ঘটে গেল। মানে 16 তারিখ 17 তারিখ মনে হয় 10 জন না 12 জন মারা গেল, তাদেরকে খুন করা হলো। এরপরে হলো কার্টুনিস্টদের কার্টুন আসা শুরু হলো। এই ধরনের ঘটনা সাধারণত আমরা দেখি যে মিম বা এই ধরনের জিনিস দিয়ে সবসময় প্রচার চলে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবার আমরা দেখলাম যে আমরা অনেক দিনের কার্টুন নিয়ে কাজ করছি, পলিটিক্যাল কার্টুন নিয়ে। ওই গ্রুপ এবং আরও ডিফারেন্ট গ্রুপ নানা ধরনের কার্টুন আঁকা শুরু করলো। একটা কার্টুন মাহতাব রশিদের, আমি বলবো, একটা কার্টুন প্রায় আমাদের পেজ থেকে আমরা দেখলাম যে হুট করে এটা প্রায় মানে 1 লাখের মতো লাইক টাইক পড়ে গেল, প্রায় 10-12 হাজার শেয়ার এবং নানান জায়গা। ওটার পাশাপাশি আমরা দেখলাম যে অন্ততপক্ষে 10-12 জন কার্টুনিস্ট নানান ধরনের কার্টুন আঁকা শুরু করেছে। সো এই কার্টুনগুলো করতে করতে পুরো সময়টা আমরা 5 তারিখ বা 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত আমরা দেখলাম যে এত পরিমাণ কার্টুনিস্ট, এবং সবাই খুব নন আর্টিস্ট তা না, সবাই আননোন আর্টিস্ট, যারা নানান জায়গা থেকে তারা কার্টুনকে এঁকে আপলোড করছে। ওইটা থেকে মনে হলো যে এত কার্টুন, আমার যে সোশ্যাল মিডিয়া পেজ, আমার যে হোম পেজ, সেখানে তো আমি অল্প কিছু দেখেছি। কার্টুন সবাই ভালোবাসে, এবং এই কার্টুন দ্বারা এই মুহূর্তে আমাদের এই আন্দোলনের অন্যতম একটা বড় বিষয় ছিল যে আমাদের শিল্প সংস্কৃতির যে গান, কার্টুন, গ্রাফিতি, এই জায়গাগুলো। সো এই কার্টুনগুলো আমরা একটু সংগ্রহ করে সবাইকে আমরা একটু দেখাতে চাই আমাদের কার্টুনিস্টটা কত বড় একটা কাজ করেছে এবং এই আন্দোলনের জন্য। সো এই জন্য একটা ফিজিক্যাল স্পেসে রাখা, যে আসুন আপনারা দেখেন যে আমাদের আর্টিস্টরা কত ক্রিয়েটিভ, কত দারুণভাবে এই আন্দোলনে তাদের অবদান রেখেছে। শুধু কি কার্টুন নাকি ইনস্টলেশন, অন্য মানে পুরো জায়গাটা একটু শুনি, আমরা যারা চোখে দেখিনি। ছোট একটা ইনস্টলেশন আছে ওখানে, 2টা ইনস্টলেশন আছে। একটা কাটআউট, সেটা হলো যে মাহতাব রশিদের একটা কার্টুন আছে যে দড়ি ধরে মারোটান রাজা হবে খান, শেখ হাসিনার একটা কার্টুন আছে। ওইটাই আমরা যেটা করেছি যে একটা মূর্তিটা ভেঙে পড়ে যাচ্ছে, ওইটার মধ্যে আমরা দড়ি লাগিয়ে দিয়েছি, চাইলে আপনি টান দিয়ে ওটা একটা ছবি তুলতে পারেন। ক্ষমা করবেন, আপনি বলা মাত্রই না শরীরটা কাটা দিয়ে উঠেছে, কারণ অনেকদিন আমরা এমন কিছু কল্পনাও করতে পারিনি। আপনি বলার সাথে সাথে আমার শরীরটা কাটা দিয়ে উঠে, অভ্যস্ত হয়ে গেছে তো একটা চর্চার মধ্যে থাকতে থাকে না। মেহেদী হক এরকম করে তাকালো না, আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কোনো না কোনো ভাবে নাড়া দিয়ে যায়। একজন কার্টুনিস্ট হিসেবে নিশ্চয়ই এটা আপনার পেশার একটি অংশ, এবং একজন চমৎকার অভিভাবক পাওয়ার পরে তো বিষয়টি আরো সহজ হয়ে যায়। একটু জানতে চাই, নতুন যারা বা তরুণ যে কার্টুনিস্টদের দেখলেন, তাদের মধ্যেও কি চেতনাবোধের ওই জাগরণটা আপনি ঠিক নিজের মতো করে পান, নাকি মনে হয় যে না আমার তো একটু সময় হয়ে গেছে, এবার বোধহয় তরুণদের আরো বেশি করে জায়গা দিতে হবে?
কোনটা হয়েছে? বরঞ্চ তার অনেক বেটার আমার যেটা মনে হয়েছে। এবং এই আন্দোলনে মানে কার্টুন তো আমাদের সেক্টর সব মিলেই বলছি, মানে তরুণদের যে অংশগ্রহণ, যেমন আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল না যে তরুণরা হয়তো অত রাজনীতি বোঝে না বা তার দিয়ে খুব একটা কিছু হবে না, এটা প্রতি প্রজন্মেরই একটা বয়সের পরে সবাই পরের প্রজন্মে এরকম একটা উন্নাসিক একটা ব্যাপার। না, হ্যাঁ, এটা কারণও আছে, এটা লম্বা সময় তো কিছু হয়নি, হ্যাঁ। বলা যায়নি। আর সেই লম্বা সময়টা হয়তো আমাদের করার কথা ছিল বা এটা আগে, তাই না? আমরা ভয় তো পেয়ে গেছি। এইবারে যেমন এত তরুণ এবং সেটা রাজনৈতিক কার্টুন, মানে এমনি যেমন আমরা নর্মালি মজা করে মাঝে মধ্যে বলি যে মানে শুধু ফুল পাখি লতা পাতা, একে তো আসলে পলিটিক্স হয় না, এবং সেটাই আমরা বেশি দেখতাম, এটা সিনেমার মনে আছে। বাট ওটাই এইবারে আমরা বলছিলাম প্রায় তখন। 500-র মতো কার্টুন যেগুলি কালেক্ট করলাম, এই উইদিন 1 মাসও না তার মধ্যে আঁকা হচ্ছে। এইটার 90%ই তরুণ কার্টুনিস্টদের করা, একদম নতুন, এবং পুরো ক্রেডিটটা তাদের। এইখানে আর কি আমরা তো ওই যে যেটা আপনি বললেন, আমি তো পেশাগত কারণে একেই যাচ্ছি, মানে আমার যেটা এমন না যে নতুন করে ঝাঁপিয়ে পড়লাম, হ্যাঁ অবশ্যই ইভেন্টটা অন্যরকম, কিন্তু তরুণদের মূলত এটা তরুণদেরই এক্সিবিশন যেটা চলছে, এটা দৃক গ্যালারিতে চলছে। তো এটা একটু ডিটেলস যদি বলেন, কবে থেকে হ্যাঁ। কবে অবধি চলবে? এটা হচ্ছে 23 আগস্ট, মানে আগামী শুক্রবার পর্যন্ত, এবং প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত। এটা পান্থপথ দৃক পাঠ ভবন যেটা, সেখানে। কোনো বিনিময় মূল্য নাকি না, জনসাধারণের এটা- জন্য? এটা free, বাহ। একটা বোকা বোকা level প্রশ্ন art। করি, হ্যাঁ। মানে এখন খুব টার্ম আর কি, মানে ট্রেন্ডিং টার্ম, জেনজির বোকা বোকা প্রশ্ন করা। তা হচ্ছে যে কোনো এক্সিবিশনে গেলে আমাদের প্রত্যাশা থাকে আমি সংগ্রহে রাখবার মতো কিছু হয়তো নিয়ে আসবো, এরকম কি সুযোগ আছে এক্সিবিশনে? ওখানে আছে, আমরা একটা পোস্টার করেছি এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, জুলাই গণ অভ্যুত্থান 1 থেকে 36 জুলাই, এটা একটা পোস্টার করেছি। এই রিলেটেড বেশ কিছু কাজ আছে যেগুলো যে কেউ চাইলে সংগ্রহের জন্য রাখতে পারে। বিকজ অফ এই প্রদর্শনীটা আমরা দেখলাম, আমরা দেখবেন যে এখন বসে থেকে আমি যদি 52-র একটা হাতে একটা পোস্টার পেতাম, আমার তো খুবই আগলে রাখবার মতো একটি হ্যাঁ, বিষয়। তো এই প্রদর্শনীটা দেখার পাশাপাশি সে যাতে একটা সংগ্রহ করে নিয়ে যেতে পারে, সেটা একটা করছি। আমাদের পরিকল্পনা এখনো করে উঠতে পারিনি যে হোল কার্টুনটা নিয়ে আমরা একটা বই করতে বই, যাচ্ছি। collectible। সেটা আমরা এখনো করে উঠতে পারিনি এত কম সময়ের ভিতরে। বেশ কিছু জিনিস আছে, তারা ওখান থেকে আসলে নিতে পারবে। বাহ, চমৎকার। স্যাটার সায়েন্টিস্ট হিসেবে একটু আপনার কাছ থেকে জানতে চাই, Scientist। হ্যাঁ এটা আপনার পছন্দ না হলে কিছু করার নেই, আমরা উপমা দিয়ে ফেলেছি। দুপায়ের দুটো প্রাণী না হয় সাইজ করে ফেললাম আর কি, এর জন্য স্যাটার সায়েন্টিস্ট হিসেবে একটু আপনার কাছ থেকে জিজ্ঞাসা আর কি। আমরা যখন কোনো একটা বিষয় দেখি, মানে খুব স্বাভাবিকভাবেই একটা ডিরেকশনে চিন্তা করি, এর মাঝখান থেকে মানে ভিন্নভাবে চিন্তা করার এই যারা হয়তো নতুনভাবে চিন্তা করতে চায় বা আগ্রহী, ভাবনার জগৎটা বা নিজের পড়ালেখাটা কি করতে হবে যে এভাবে যেন ভাবা যায়, এভাবে যেন লিখতে পারা যায়, কেউ হতে চাইলে এরকম এটা কি করণীয়? এটা খুব সহজ। যে ধরেন একটা নদী যাচ্ছে, পানির প্রবাহ যাচ্ছে, মাঝখানে যদি বাঁধ দিয়ে দেওয়া হয় তাহলে চারদিকে অনেক শাখা প্রশাখা ছড়িয়ে যায়। সো দেখেন আমাদের যখন চিন্তা চেতনার জায়গায়, এইবারের ঘটনাটাই বলি, যখন আমাদের বাঁধ দেওয়া হলো যে আমরা বলতে পারছি না, আমরা দেখুন অনেকগুলো টার্ম আবিষ্কার করলাম, উগান্ডা, হ্যাঁ, মানে দেখেন যে একই জিনিস আমরা বুঝতে পারছি, নাম বললে চাকরি থাকবে না, হ্যাঁ, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এই যে টার্মগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের মনের ভাব ঠিকই প্রকাশ করে ফেলেছি। একই জিনিস যে আপনি যদি বাস্তব জীবনেও দেখেন যে আপনি হয়তো বসের নামে কিছু বলতে পারছেন না, বসের একটা কোড নেম দেন, আপনি অফিসে কোড নেম দেন, কোড নেমে তার সঙ্গে কথা বলেন, এটাও কিন্তু এক ধরনের স্যাটায়ারি, ওইভাবে আপনি কথা বলছেন। তো যে কোনো বিষয়ে আপনি যখন দেখবেন যে আপনি কোনো একটা বাধার মুখে পড়ছেন, সরাসরি বলে দিলে তো আর এটা হলো না, কখনোই হয় না, সরাসরি বললে আর এই জিনিসটার মধ্যে ইয়ে থাকে। যখনই বাধার মুখে পড়ছেন তখন ডিফারেন্ট ওয়েগুলো কি কি আছে যেটা বললে একই জিনিসে মিন করবে, আবার সরাসরি কেউ বুঝতেও পারবে না, কেউ নিজেকে ইয়ে করতে পারবে না, ওইভাবে ভাবাটাই আসলে মূল জায়গা। আমরা এইভাবে ভাবার এভাবে চেষ্টা করে করি। আপনারা চাইলে স্যাটার সায়েন্টিস্ট হতে পারেন আর কি, মূলত আপনাদের জন্য প্রশ্নটি করা, আপনারা যেভাবে ভাবছেন চমৎকারভাবে ভাবেন আপনারা, এটা নিশ্চয়ই বলা যায়। একটু মেহেদী হক, আপনার কাছ থেকে জানতে চাই, কার্টুন আঁকতে গেলে কি করতে হবে? মানে কেউ হয়তো আজকে অনুপ্রাণিত হলো আপনাদের এই কথা শুনে, দুজন চমৎকার অভিভাবককে সামনে দেখে মনে হলো আমি তাদের মতো হতে চাই, এই করণীয়? একটু যুক্ত করতে চাই। হ্যাঁ। আপনি সম্ভবত ক্যালিফোর্নিয়া কলেজ অফ আর্টসে পড়াশোনা করছেন, হ্যাঁ, হ্যাঁ। তো ভাইয়া যেটা বললেন এটার সাথে একটু তাল রেখে বলতে চাচ্ছি যে যারা এই প্রজন্মের আছেন বা যারা আপনাদের দেখে অনুপ্রাণিত হচ্ছেন, তাদের জন্য এই জায়গাটায় বা কার্টুন নিয়ে পড়াশোনা বা আছে না, প্রত্যেকে আমরা পড়াশোনা আগে ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত সীমাবদ্ধ ছিল, Right. কিন্তু এখনকার জেনারেশন কিন্তু একটু অন্যভাবে ভাবছে, তাদের ইচ্ছাগুলো খুব ব্যতিক্রম, কেউ হয়তো কার্টুনিস্ট হতে চাইলো, কেউ গান নিয়ে পিএইচডি করতে চাইলো, তো Right. এই জায়গাটা তাদের জন্য আপনি কি দিক নির্দেশনা দিবেন? এবং পাশাপাশি আরেকটা ছোট্ট প্রশ্ন থাকবে যেটা হচ্ছে একটা শঙ্কার জায়গা থেকে আমি জিজ্ঞেস করছি, এআই জেনারেটেড কিছু ছবিও আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, কেউ কেউ হয়তো সেটাকে শেয়ার করছেন বাস্তব ভেবে যে বিভিন্ন শহরের বিভিন্ন পিলারে পিলারে গ্রাফিতির হ্যাঁ, কাজ, right, কিন্তু ওটা দেখেছি এআই ওটা। জেনারেটেড। তো
ওই জায়গাটা কি কোনোভাবে মানে এআই কি কোনোভাবে এইখানটাকে আক্রান্ত করছে কিনা, বা এটা কিভাবে কার্টুনিস্টদের রিপ্লেস করে দিবে কিনা Thank you, সহজ thank you. করে ফেলবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি খুব সংক্ষেপে আমিও উত্তর দিই। প্রথমটা হচ্ছে যে কার্টুনিস্ট কি করবে, প্রথম হচ্ছে প্রচুর কার্টুন দেখতে হবে। আর পলিটিক্যাল কার্টুনের একটা ব্যাপার হচ্ছে ড্রয়িংয়ের চেয়ে এখানে আইডিয়াটা ইম্পর্টেন্ট, যে ড্রয়িং হয়তো অত আহামরি না, হ্যাঁ, সেক্ষেত্রে কারো ঘাবড়ে যাওয়ার কিছু নাই, কারণ প্রচুর ভালো ভালো কার্টুনিস্ট আছে পৃথিবী বিখ্যাত, তাদের ড্রয়িংটা অনেক ভালো না, কিন্তু আইডিয়াটা এত ভালো, এবং আইডিয়া ভালো হওয়ার কারণ হচ্ছে তার পলিটিক্সটাও জানে, এই মুহূর্তে কী ঘটছে সেটার সাথেও তারা সংশ্লিষ্ট বা তারা ফলো করছেন। এটা করলেই হয়। যেমন এই মুহূর্তে যে ইয়াংরা এখানে এঁকেছে তারা তো আসলে ঘটনার প্রভাব ফলো করছিল বলে প্রতিদিন আঁকতে পারছিল। তার মানে এইটার চর্চাটা যদি কারো থাকে যে আমি আঁকছি না কিন্তু আমি ফলো করছি, তখন আইডিয়া চলে আসবে এবং সেই সাথে কার্টুন দেখা, এটা গেল একটা। আর দ্বিতীয় যেটা বললেন যে বাইরে পড়া বা একটু যদি কেউ এই লাইনে পড়তে চায়, হ্যাঁ, আমাদের দেশে এখনও নাই এটা। আমি এখন ক্যালিফোর্নিয়া কলেজ অফ আর্টসে কমিক্সের উপর মাস্টার্স করছি। আমার হচ্ছে ঢাকা কমিক্স নামে একটা পাবলিকেশন আছে কমিক্সে, তো ওইটাকে আমি আরও একাডেমিক জায়গা থেকেও পড়ার জন্য, যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সব মিলে। তো এইটা কিন্তু কেউ যদি পড়তে চায়, ইউরোপে অনেক ভালো অপশন আছে মাস্টার্স। যেমন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আরবান প্ল্যানিং, মানে আমি নগর পরিকল্পনা থেকে পাশ করেছি। সো ওইটা ম্যাটার করছে না, কারণ পোর্টফোলিওটা যখন তারা দেখলো, এবং ওইটা এমন না যে মানে আপনাকে অনেক কাঠখড় পড়াতে হবে তা না। আর্টের একটা মজা হচ্ছে আপনার আগ্রহটা আছে কিনা, ওইটা ওরা ইন্টারভিউ করে একটা, মানে এটা স্কোরের উপরে না, কারণ আর্ট তো ওইভাবে আপনি মার্কিং করতে পারবেন না। যেমন আমাকে বারবারই বলছে যে তুমি তো অলরেডি কমিক্স বা কার্টুন আঁকো, তুমি এখানে কি এক্সপেক্ট করছো আমাদের কাছে ক্যালিফোর্নিয়াতে। তাই আমি বললাম যে আমি এটার যে টিচিং পার্টটা, মানে এই যে পেডাগজিক্যাল যে জায়গাটা, ওই জায়গাটা আমি শিখতে চাচ্ছি, কারণ আই ওয়ান্ট টু টিচ ইন বাংলাদেশ অলসো। তখন তারা বলছে ওকে, পারপাস ক্লিয়ার, তুমি চলে আসো, এবং ওরা আমাকে অলমোস্ট ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে গেছে। সো যারা এতে ইন্টারেস্টেড, আমি বলবো যে কাজ করে গিয়ে একটা ভালো পোর্টফোলিও করে যদি এভাবে অ্যাপ্রোচ করা যায়, এটা খুব ভালো এবং পড়া উচিত, কারণ এটার ভ্যালু কিন্তু অনেক বেশি। আমরা এখানে হয়তো এখনো বুঝে উঠি নাই অনেক কিছু, দ্যাটস ফাইন, কিন্তু এটা একটা শুরু। এখন তো বুঝতে হ্যাঁ, বুঝে যাচ্ছি। সেটাই, যারা ইন্টারেস্টেড এটা করা যায়। আর এআই জেনারেটেড, এআই আসলে অলসো একটা টুল। সমস্যাটা হয় কেউ যদি ওইটা মানে না স্বীকার করে, মানে এআই ইউজ করেছি কিন্তু আমি বলছি এটা আমার করা, ওই যেটা আপনি দেখেছেন যে এআই দিয়ে করা কিন্তু প্রিটেন্ড করা হচ্ছে এটা রিয়েল, এইখানে হচ্ছে সমস্যা। এছাড়া আমি এইটা কোনো প্রবলেম মনে করি না, কারণ ওই যে রিপ্লেসের যেটা বললেন সেটা না, কারণ ফাইনালি আপনাকে ক্রিয়েটিভ একটা প্রম্পট বা একটা আইডিয়া আপনাকে ভিজুয়াল করতে পারতে হবে। সো এটা এত বড় ইস্যু না, তারপরেও এটা বলার সময় এখনো আসে না। এআই আসলে লং ওয়ে টু গো এখনো। মেহেদী হক, শিমুল হাসান, দুজনকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনাদের কাজের জন্য। Thank you. পুনরুদ্যমে একটা যাত্রা আপনারা করেছেন, নিশ্চয়ই সেই যাত্রায় আরো বেগবান হবেন এই প্রত্যাশা, এবং সেই সাথে আজকে বিদায় নেওয়ার সময় হয়েছে। শুধু সেই পরিবর্তন আনা ছাত্র জনতাকে বলতে চাই, যা করেছেন সত্যি অসাধারণ, যে ধারাবাহিকতা রেখেছেন সত্যি অসাধারণ। বিগ স্যালুট টু অল অফ ইউ। ভালো থাকবেন সবাই, শুভ সকাল। দর্শক, যাচ্ছি, ভালো থাকবেন, শুভ সকাল।